তো আগের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে তাপ কি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাপের প্রকারভেদ, সেটাই আমরা দেখেছিলাম। তাপকে আমরা 3টি মোটামুটি মেন ভাগে ভাগ করছিলাম, যেটা প্রথমে ছিল হচ্ছে বোধগম্য তাপ, তারপরে ছিল হচ্ছে লীন তাপ, এবং সেটা ছিল বিকীর্ণ তাপ। ওকে, বোধগম্য তাপটা আমরা অলরেডি দেখেছিলাম যে এটাকে মাপা যায় এবং এটার দ্বারা বস্তুর উষ্ণতার পরিবর্তন হয়। ওকে, লীন তাপ এটা আমরা দেখেছিলাম যে এটার জন্য বস্তুর অবস্থার পরিবর্তন হয় এবং এটাকে মাপা যায় না। এবং বিকীর্ণ তাপও আমরা দেখেছিলাম যে এটা শূন্য মাধ্যমে এক জায়গা থেকে অপর জায়গায় পরিবহন হয়। তো এইবার এবং আমরা আরো কিছু শিখেছিলাম, যেমন ক্যালোরিমিতি। ক্যালোরিমিতি কি, এবং সেখানে আমরা যেভাবে কিউ ইকুয়াল টু এম এস টি ফর্মুলা ব্যবহার করে আমরা যে কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন হলে কতটা তাপ নেবে বা কতটা তাপ ছাড়বে সেটা আমরা ক্যালকুলেট করেছিলাম, কতগুলো প্রবলেমও দেখিয়েছিলাম। তারপরে আমরা দেখেছিলাম যে কার্য ও যে তোমার তাপ এর তুল্যতা, অর্থাৎ ডাব্লু প্রপোর্শনাল টু কিউ। সেখান থেকে আমরা গেলাম ডাব্লু ইকুয়াল টু জে কিউ, এবং এই কিছু প্রবলেম সলভ করেছি। তো আজকে আমরা এই লীন তাপ নিয়ে একটু বেশি আরো ডিটেলসে ডিসকাস করব, লীন তাপ নিয়ে। তাহলে এটাকে আরো ভালো করে মানে আরো বেশি গভীরে লীন তাপ সম্বন্ধে ডিসকাসটা করা যাক। তো একে একে আমরা পয়েন্টগুলো ঢুকবো। তো লীন তাপ, ওকে। এবার এইখানে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম হচ্ছে 2-3টে পয়েন্ট বলেছিলাম। প্রথম যে পয়েন্টটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে এটি বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য দায়ী। পরিবর্তনের জন্য দায়ী। 2 নম্বরটা ছিলাম যে এর প্রভাবে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। এর প্রভাবে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। আর 3 নম্বরটা বলেছিলাম এটি থার্মোমিটার দিয়ে মাপা যায় না। থার্মোমিটার দিয়ে মাপা যায় না। থার্মোমিটার দিয়ে কেন মাপা যায় না? কারণ যখন কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তনই হচ্ছে না, শুধু অবস্থার পরিবর্তন হচ্ছে, তার মাপো কি করে? ওকে, তো এইবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এই লীন তাপ ব্যাপারটা আরো ভালো করে বুঝি। তো লীন তাপের দুটো জিনিস আছে, একটা হচ্ছে উচ্চ অবস্থান্তরণ আর হচ্ছে নিম্ন অবস্থান্তর। অর্থাৎ লীন তাপের প্রভাবে, যে লীন তাপ দিলাম আমরা, এর প্রভাবে বস্তুর হতে পারে উচ্চ অবস্থান্তর, অর্থাৎ এখানে আমরা হিট দেব, অর্থাৎ হিট অ্যাড হচ্ছে। আর একটা হচ্ছে নিম্ন অবস্থান্তর, অর্থাৎ এখান থেকে হিট আমরা বের করে নেব। এবার এটা একে একে আমরা দেখা যাক।
তো প্রথমে তোমার যে উচ্চ অবস্থা, অর্থাৎ এইটা উচ্চ অবস্থান্তর, এইখানে এখানে কি হচ্ছে, যেমন একটা বরফ আছে, এই বরফটাকে আমরা যদি কিছু হিট দিই, প্লাস হিট মানে আমরা হিটটা দিচ্ছি, ওকে, এটা মানে হিট দেওয়া হচ্ছে, তাহলে এটা জল হয়ে গেল। তাহলে এবং আবার এই জলটাকে যদি আমরা হিট দিই, সেখানে বাষ্প তৈরি হলো। তো বেসিক্যালি এই যে এক্সাম্পলগুলো বললাম, এইখান থেকে বরফ থেকে জল, এই যে অবস্থার পরিবর্তনটা হলো, এটা হচ্ছে উচ্চ অবস্থান্তর। সিমিলারলি জল থেকে বাষ্প, এটা হচ্ছে উচ্চ অবস্থান্তরের একটা এক্সাম্পল। ওকে, আর নিম্ন অর্থাৎ উল্টো হবে, যেটা বললাম তার উল্টোটা, নিম্ন অবস্থান্তর। এটা হচ্ছে, মনে করো বাষ্প আছে, ওকে, এই বাষ্পটাকে আমি জল নিয়ে গেলাম, কি করলাম, তার জন্য কিছুটা তাপ ওর থেকে বের করে নিলাম, বাষ্প থেকে কিছুটা তাপ আমি নিয়ে নিই, তাহলে সেখান থেকে এটা জল তৈরি হলো। আবার সেই জল থেকেও যদি আমরা হিট বের করে থাকি, তাহলে একসময় গিয়ে এটা তৈরি হবে বরফ। তো এই যে দুটো এক্সাম্পল দিলাম, বাষ্প থেকে জল হচ্ছে, এটা একটা এক্সাম্পল হচ্ছে তোমার নিম্ন অবস্থান্তর। আবার সেম জল থেকে যে বরফ হচ্ছে, এটা একটা তোমার নিম্ন অবস্থান্তরের একটা উদাহরণ। ওকে, তো প্রথম হচ্ছে, এটা যদি আমরা গ্রাফের সাহায্যে লিখি, তাহলে কিরকম হচ্ছে, যে একটা পদার্থ কঠিন আছে, কঠিন একে যদি আমি হিট দিই, প্লাস হিট, তাপ, তাহলে এই কঠিন থেকে কি হবে, এটা তরল। আচ্ছা, এই তরলটাকে যদি আবার হিট দিয়ে দিই, প্লাস, তাহলে এইটা হয়ে যাবে তোমার বাষ্প। হলো, এটা গেল। সেম যদি আমরা রিভার্স করি, অর্থাৎ এই বাষ্প থেকে যদি আমরা কি করব, কিছুটা হিট নিয়ে নেব, তাহলে সেক্ষেত্রে এটা তরল তৈরি হবে। এবং এই তরল থেকে যদি আবার আমরা কি করব, হিট নিয়ে নেব, তাহলে এটা আবার তৈরি হবে তোমার কঠিনে। এবার এগুলোর নাম আছে, অর্থাৎ কঠিন থেকে যখন তরল হচ্ছে, সেটাকে বলা হয় গলন। কালার চেঞ্জ করে নিই, এই তোমার কঠিন থেকে যখন তরল হচ্ছে, সেটাকে বলা হয় গলন, এই প্রসেসটাকে। ওকে, তরল থেকে যখন বাষ্প হচ্ছে, এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে বাষ্পীভবন। বাষ্প হয়ে যাচ্ছে, বাষ্প থেকে যখন তরল হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে ঘনীভবন, ঘনীভবন। এবং সেম যখন তোমার তরল থেকে কঠিন হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি বলো বলো এটাকে, এটাকে বলা হচ্ছে তোমার কঠিনীভবন, কঠিনীভবন। তাহলে এটা ক্লিয়ার হলো যে প্রথমে কঠিন আছে, একে যদি আমি কিছু হিট অ্যাড করি, কোথা থেকে, তখন সেটা তরল তৈরি করলো। আবার এই তরলটাকে যখন আমি হিট দেবো, হিট দিয়ে দেবো, বাষ্প তৈরি করছে, এটা গেল। ওকে, আবার সেমভাবে যখন কোনো বাষ্প আছে, এই বাষ্পটাকে যদি আমি হিট কমতে থাকে, তখন সেটা হবে তরল, এবং সেই প্রসেসটাকে বলে ঘনীভবন। এবং যে তরলটা আছে, সেই তরলটা থেকে আবার আমরা কি করব, কিছুটা হিট নেবো, হিট নিতে থাকলে কি হবে, এটা একসময় কঠিনে পরিণত হবে, এটা বলে কঠিনীভবন। তো এই হচ্ছে এর এটা গ্রাফটা। এবার আমরা এখান থেকে কিছু এক্সপেরিমেন্ট করে দেখাবো, একটা ডিসকাস করব, সেখানে তোমার আরো ব্যাপারটা ক্লিয়ার হবে।
আগেও দেখিয়েছি, তাও দেখাচ্ছি। একটা বিকার আছে, এই বিকারে তুমি কি করলে, বরফ নিলে, এই বিকারটা তুমি বরফ নিলে। ওকে, এটা আমি দেখাচ্ছি, প্রথমে গলন দেখাচ্ছি। তো এবার বরফ নিয়েছো, এবার মনে করো এটা একটা কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার আছে। তো সহজে বোঝানোর জন্য আমি মনে করলাম যে এটা এখন আছে হচ্ছে 0°C। ওকে, এর কমও থাকতে পারবে, কিন্তু হিট দেওয়ার পর এটা 0-তে পৌঁছাবে, তার মানে 0-তে আছে ধরো এখন। তো এবার তুমি হিট দেওয়া শুরু করেছো। ওকে, তো এবার যখন 0-তে আছে এবং তুমি যখন হিট দেওয়া শুরু করছো, তখন কি হবে, তখন এই বরফগুলো হচ্ছে গলতে শুরু করবে, যেহেতু 0-য় পৌঁছে গেছে। এবং তুমি একটা থার্মোমিটার দিয়ে, থার্মোমিটার রাখা আছে এখানে একটা, এখানে একটা তুমি থার্মোমিটার রেখে দিয়েছো, এই থার্মোমিটার দিয়ে তুমি মোটামুটি মাপছো এই টেম্পারেচারটা কত হবে, সেটা মাপছো, তুমি 0 দেখেছো। এবার তুমি হিট দিয়ে গরম করছো। তো গরম করতে করতে তুমি দেখবে নেক্সট স্টেপে যে এটা সবটা গলে গেছে জলটা, এবং এখনো টেম্পারেচার আছে 0°C। ওকে, সেটা তুমি মাপছো কি দিয়ে, সেটা তুমি মাপছো হচ্ছে, তোমার কাছে থার্মোমিটার আছে সেটা দিয়ে মাপছো, 0-তে দেখাচ্ছে। ওকে, তো এই যে প্রসেসটা হলো, এই প্রসেসে তুমি কিছুটা হিট অ্যাড করেছো, এবং এর ফলে এই বরফটা গলে গেছে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে উষ্ণতা, অর্থাৎ টেম্পারেচার, যে টি বলছি, উষ্ণতা সেটা স্থির আছে, স্থির আছে। ওকে, এরপর তুমি কি করলে, তো এই যে তোমার গলন গেল, তা তুমি গলনে দেখলে যে উষ্ণতা স্থির থাকছে। সেম যদি তুমি এবার এই 0°C যে তোমার জলটা আছে, এই জলটাকে যদি তুমি এবার আবার হিট করো, হিট দিলে কি হবে, হিট যদি দিয়ে থাকো, তাহলে এটা এক সময় একটা 100°C টেম্পারেচারে পৌঁছে গেল। ওকে, এরপরে যদি তুমি আরো হিট করো, তখন এটা ফুটতে শুরু করবে। ওকে, মানে প্রথমে ফুটছিল, কিন্তু এখন সমস্ত অংশ থেকে ফুটবে। তো এবং তুমি দেখবে যে বাষ্পীভবন স্টার্ট হচ্ছে, গরমটা হয়ে গেল, আমি বাষ্পীভবনটা বলছি এবার, বাষ্পীভবন স্টার্ট হলো। অর্থাৎ তুমি দেখতে পাবে যে 100°C তাপমাত্রাতে, তুমি এটাকে পুরো ক্লোজ রাখো সিস্টেমটাকে, এটাকে ঢাকা রাখলে, তা দেখবে সমস্ত জল পুরো বাষ্প হয়ে গেছে। এবং টেম্পারেচার যদি মাপো থার্মোমিটার দিয়ে, তখন দেখবে 100°C দেখাচ্ছে, আর এখানেও 100°C দেখাচ্ছে আগে। তো এই বাষ্পীভবন হলো, তো সেখানেও তুমি দেখছো যে উষ্ণতা স্থির আছে। ওকে, তাহলে তোমার বাষ্পীভবনের কেসটাও গেল, সেম সেম হলো, যে উষ্ণতা স্থির থাকছে যখন অবস্থা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। ওকে, সেম যখন রিভার্স কেসটা হচ্ছে, অর্থাৎ কঠিনী ভবন, এটা দেখাচ্ছে কি হচ্ছে একবার, কঠিনী ভবনটা তোমার হচ্ছে যে তোমার কাছে জল আছে এরকম, তোমার কাছে আছে হচ্ছে 0°C জল, 0°C তাপমাত্রা কিছু জল আছে। ওকে, থার্মোমিটারে মেপেছো এটা। তো এইবার তুমি কি করছো, এইখান থেকে তুমি কিছুটা হিট বার করছো, হিটকে নিয়ে নিচ্ছ, এবং তুমি দেখতে পাবে যে হিট যদি তুমি ক্রমাগত এখান থেকে বার করে নাও, হিট কে বার করবে, হিট বার করতে গেলে বেসিক্যালি একে ঠান্ডা করতে হবে, ফ্রিজে ঢুকিয়ে দাও, ঠান্ডা করে দিচ্ছে এটা। তো একসময় তুমি দেখতে পাবে যে এই জলটা বরফ বানানো স্টার্ট হচ্ছে 0°C, এবং সমস্ত যে জলটা
বরফে পরিণত হলো, এবং সেই যতক্ষণ পর্যন্ত সমস্ত জল বরফে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত টেম্পারেচার জিরো থাকবে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে আছে। তো এই যে প্রসেসটাই, এটাতে হলো কঠিনীভবন গেল। এবার ঘনীভবন। তো এই ক্ষেত্রে তুমি দেখলে যে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসই আছে। এবার যদি ঘনীভবনের কেসটা তুমি দেখো, তাহলে সেখানে একই জিনিস দেখবে। এখানে কি হচ্ছে, তোমার 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প আছে, 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প আছে ছড়িয়ে ছিটিয়ে। এবার তুমি যদি এটাকে থেকে হিটটা রিডাকশন করে দাও, মানে নিয়ে নাও, নিষ্কাশন করে দাও, এবং তুমি দেখবে যে যখন তুমি হিট নেওয়া শুরু করছো ওখান থেকে ঠান্ডা করা শুরু করছো, তখন কি হচ্ছে, তখন এরা এখানে কি হচ্ছে, তোমার যে গ্যাস মলিকিউলগুলো আছে এরা গতি শক্তি হারাচ্ছে, অর্থাৎ বেশি, কারণ ওই যে ঠান্ডা করে দিয়ে হয় গতি শক্তি কমছে। তখন কি হবে, এরা মোটামুটি কাছাকাছি এসে লিকুইড, মানে লিকুইড হওয়া শুরু করছে, এবং এরকম লিকুইডিফিকেশন যখন শুরু হয়েছে তখন দেখবে কিছুক্ষণ পরে মোটামুটি সমস্ত যে বরফ ইয়েটা তোমার বাষ্পটা সেটা জলে পরিণত হলো, এবং সেই জলের টেম্পারেচারও দেখবে 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে এই প্রসেসটার মধ্যে। তো এই প্রসেসে তুমি দেখছো যে উষ্ণতা ফিক্স থাকছে, তো আগেরটাও তুমি দেখবে উষ্ণতা ফিক্স আছে। তাহলে এবার একটা লিনতাপের একটা সংজ্ঞা করা যাক, এবং এই প্রত্যেকটা প্রসেসে আমরা টেম্পারেচার দেখছি ফিক্স আছে, এবং সঙ্গে সঙ্গে আর একটা জিনিস ফিক্স থাকে, সেটা হচ্ছে প্রেশার। সেটা এখানে এই এক্সপেরিমেন্টে দেখানো হয়নি। তো দুটো জিনিস ফিক্স থাকে, একটা হচ্ছে টেম্পারেচার ফিক্স থাকে, মানে উষ্ণতা ফিক্স থাকে, উষ্ণতা স্থির থাকে, আর একটা জিনিস স্থির থাকে, সেটা হচ্ছে তোমার প্রেশার, চাপ, চাপ স্থির থাকে। এবার লিনতাপের আমরা সংজ্ঞাটা তৈরি করা শুরু করি এই সমস্ত ডিসকাশনগুলো থেকে। লিনতাপের যে সংজ্ঞাটা বলছে, চাপ ও উষ্ণতা স্থির রেখে, চাপ ও উষ্ণতা স্থির রেখে, ওকে, একক ভরের কোনো বস্তুর, একক ভরের বস্তুর অবস্থার পরিবর্তন করতে, যে পরিমাণ তাপ নিষ্কাশন বা প্রয়োগ করতে হয়, তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, তাকেই বলে লিনতাপ, ওই বস্তু। তা কি বোঝা গেল, তাকেই বলে ওই বস্তুর অবস্থার পরিবর্তনে লিনতাপ। তো এই চাপ আর উষ্ণতাকে আমরা স্থির রাখলাম, রেখে একক ভরের বস্তুর অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় বা নিষ্কাশন করতে হয়, তাকে বলে ওই বস্তুর অবস্থার পরিবর্তনের লিনতাপ, তাকে বলে ওই বস্তুর অবস্থার পরিবর্তনের লিনতাপ, অবস্থার পরিবর্তনের লিনতাপ। এই একই সংজ্ঞাটা আমরা 4-5টা ক্ষেত্রে ইয়ে করতে পারবো। অর্থাৎ 1 নম্বর হচ্ছে, এটা তোমরা লিখবে, আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। প্রথম হচ্ছে গলনের জন্য লিনতাপ, গলনের লিনতাপ। তারপরে তোমার হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ। 3 নম্বর হচ্ছে, রিভার্সগুলো লিখছি এবার, ঘনীভবনের লিনতাপ। আর 4 নম্বরটা হচ্ছে কঠিনীভবনের লিনতাপ, কঠিনীভবনের লিনতাপ। তো এবার একে একে 4টে জিনিস বলি, তারপরে আমরা এখানে প্রবলেম সলভ করব। হচ্ছে, তার প্রথমে হচ্ছে গলনের লিনতাপ।
গলনের লিনতাপ হচ্ছে, লিনতাপের সংজ্ঞাটা আমরা দেখেছি যে বস্তুর চাপ আর উষ্ণতা স্থির রেখে একক ভরের বস্তুর অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় বা তাপ নিষ্কাশন করতে হয় সেটা তার লিনতাপ। এবার যখন গলনের লিনতাপ, গলনের যে লিনতাপটা হচ্ছে সেখানে বস্তুকে তাপ দিতে হবে, ওকে, বস্তু গলছে। তো এই ক্ষেত্রে কি হবে, এখানে বলে প্রমাণ চাপে, প্রমাণ চাপে, ওকে, একক ভরের বস্তুকে, একক ভরের বস্তুকে গলনাঙ্কে রেখে, গলনাঙ্ক মানে যে যে তাপমাত্রায় বস্তুটা গলছে, গলনাঙ্কে রেখে সম্পূর্ণ তরল করতে, একক ভরের কঠিন বস্তুকে, ওকে, একক ভরের কঠিন বস্তুকে গলনাঙ্কে রেখে সম্পূর্ণ তরল করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তো সেটি হচ্ছে তোমার, সেটি হলো বরফ গলনের, সেটি হলো গলনের লিনতাপ, ওকে। এবার বরফের যে গলনের লিনতাপ 80, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। এর মানে কি, এর মানে হচ্ছে 1 গ্রাম বরফকে 0°C রেখে, যেহেতু বরফের গলনাঙ্ক 0°C রেখে 1 গ্রাম জল বানাতে, জল বানাতে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে, তাপ প্রয়োগ করতে হবে, ওকে। বোঝা গেল গলনাঙ্কটা কি, গলনের লিনতাপটা সেম বাষ্পীভবনের লিনটাটা একই রকম হবে। কিভাবে, প্রমাণ চাপে একক ভরের কঠিন বস্তুকে স্ফুটনাঙ্কে রেখে সম্পূর্ণ বাষ্প করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে তার বাষ্পীভবনের লিনতাপ। তো লেখা যাক এটা। তো বরফের কেসটা বোঝা গেল তোমার। এবার হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ, ওকে। কি বলবো, একইভাবে চাপটা ফিক্স রাখলে আমরা প্রমাণ চাপে কোনো তরল, কথা এখান থেকে বাষ্পীভবন কি হচ্ছে, তরল থেকে তোমার গ্যাস হচ্ছে আর সেখানে প্লাস হিট দিচ্ছ একটু, ব্যাস এটা এটা ভেবে তোমাকে সংজ্ঞা লিখতে হবে। প্রমাণ চাপে কোনো তরলকে, 1 গ্রাম তরলকে, যেহেতু আমাদের গ্রাম পার গ্রাম করতে হবে, 1 গ্রাম তরলকে তার স্ফুটনাঙ্ক রেখে, অর্থাৎ স্ফুটনাঙ্ক মানে যে তাপমাত্রায় তরল ফুটতে শুরু করে সেই তাপমাত্রায় স্ফুটনাঙ্কে রেখে, স্ফুটনাঙ্কে রেখে রেখে সম্পূর্ণ বাষ্প পরিণত করতে, সম্পূর্ণ বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় সেটি হলো তোমার বাষ্পীভবনের লিনতাপ, ওকে। এবার যে আমাদের জল আছে, যে জলীয় জলীয় বাষ্পীভবনের যে লিনতাপ,
অর্থাৎ জলের যে বাষ্পীভবন হচ্ছে, অর্থাৎ জল থেকে যখন বাষ্প হচ্ছে, বাষ্পীভবনের যে লিন তাপ 637 ক্যালোরি পার গ্রাম। এর মানে হচ্ছে 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা আছে। তাপমাত্রায় রেখে যদি 637 ক্যালোরি তাপ দেওয়া হয়, তবে এটি 1 গ্রাম বাষ্প তৈরি করবে। এর মানে হচ্ছে এটা। আচ্ছা, এবার সেম যে দুটো আমি বললাম, তো বাকি যে দুটো আছে, একটা হচ্ছে ঘনীভবন আর কঠিনীভবন। এটা তোমরা করবে, আমি হিন্টস দিচ্ছি কিভাবে করবে। এখানে হচ্ছে বাষ্পটা আছে, ওকে, বাষ্পটা থেকে আমি হিটটা নিয়ে নিচ্ছি এবং সেটা হয়ে যাচ্ছে কঠিন তরল, এবং প্রমাণ চাপ, অর্থাৎ প্রমাণ চাপে রাখা আছে বাষ্পটাকে। আর ওর যে তাপমাত্রাটা আছে, অর্থাৎ একটি নির্দিষ্ট তাপমাত্রায় আছে, সেই তাপমাত্রাটা হচ্ছে তোর ঘনীভবনের তাপমাত্রা, একটি নির্দিষ্ট তাপমাত্রায় আছে। তো যে তাপটা আমরা ওর থেকে বার করে নিচ্ছি সেটাই হচ্ছে তোমার ঘনীভবনের লিন তাপ। সেম কঠিনীভবনের লিন তাপ কি হবে, একটা তরল আছে, তরলটা আছে তার হিমাঙ্ক। হিমাঙ্ক মানে যে উষ্ণতাতে তরলটা কঠিন হওয়া শুরু করে সেটা হিমাঙ্ক। তরলটা একটা নির্দিষ্ট চাপে, প্রমাণ চাপে আছে এবং একটি নির্দিষ্ট উষ্ণতা মানে হিমাঙ্কে আছে, এবং সেইখান থেকে ওর কিছু হিট বের করে নিচ্ছে, দিয়ে এটা তৈরি করছে কঠিন। এবং তার জন্য যে তাপটা আমরা বার করছি সেই তাপটাই হচ্ছে কঠিন ভবনের লিন তাপ। তো তোমরা এই দুটো সংজ্ঞা নিজে তৈরি করে নেবে। এইবার আমরা দু একটা প্রবলেম করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তাহলে প্রথম যে প্রবলেমটা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 গ্রাম জলকে যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম বরফ বানাই, তাহলে কতটা তাপ নিষ্কাশন করতে হবে? এটা আমার প্রবলেম দেওয়া আছে। কি দেওয়া আছে, এরকম একটা জল আছে, এই জলটার ভর হচ্ছে 10 গ্রাম, আর জলের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে কি করছি এখান থেকে আমি এটাকে 10 মানে বরফ তৈরি করছি, এটা থেকে এরকম বরফ তৈরি হয়ে গেছে। 0 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম বরফ। তো অবশ্যই এখান থেকে আমাদের তাপটা নিয়ে নিতে হয়েছে, কতটা তাপ নিতে হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করি,
তাহলে 1 গ্রাম 0°C বরফ তৈরি হয়, বরফ হয়। ওকে, মানে 1 গ্রামের জন্য 80 ক্যালোরি। তাহলে আমাদের এখানে 10 গ্রাম আছে, 10 গ্রাম তার জন্য কত হবে? 80 ইন্টু 10, অর্থাৎ আমাদের 800 ক্যালোরি তাপ আমাদের বের করে নিতে হবে। তাহলে এটা তোমার 10 গ্রাম জল থেকে 10 গ্রাম বরফ হচ্ছে, টেম্পারেচারটা ফিক্স আছে। আচ্ছা, আর একটা প্রবলেম দেখানো যাক, তারপরে একটা কম্বাইন প্রবলেম করব, তবে ওটা আরো ক্লিয়ার হবে। সেকেন্ড প্রবলেম হচ্ছে 100°C তাপমাত্রায় তোমার কি আছে, আমি ছবি আঁকছি, জল আছে, এটা কন্টেনারের মধ্যে 100 গ্রাম এরকম একটা জল আছে। দাঁড়া, জলটা ভালো করে আঁকি। এরকম একটা তোমার 100°C তোমার 100 গ্রাম জল আছে। এটাকে 100°C তাপমাত্রার 100 গ্রাম বাষ্প তৈরি করতে হবে এটা থেকে। তাহলে কতটা তাপ তোমাকে দিতে হচ্ছে, এরা হচ্ছে কোশ্চেনটা। ক্লিয়ার হলো? ছবি আঁকতে এরকম তোমার জল আছে, এই জলের তাপমাত্রা হচ্ছে 100°C এবং জলের ভরটা হচ্ছে 100 গ্রাম। এখান থেকে তোমাকে বানাতে হবে, কি বানাতে হবে, ঢাকা রাখছি ওপরটা যেহেতু বাষ্প তৈরি করছে, তো তোমাকে এরকম 100 গ্রাম বাষ্প তৈরি করতে হবে। কমপ্লিট বাষ্প হয়ে গেছে, অর্থাৎ 100°C 100 গ্রাম বাষ্প। তাহলে তোমাকে কতটা তাপ অ্যাড করতে হবে? তো সেটা হচ্ছে আমরা জানি যে, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 100°C 1 গ্রাম জলকে 1 গ্রাম বাষ্প করতে আমাদের 537 ক্যালোরি তাপ লাগে, তাপ দিতে হচ্ছে। তাহলে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে 100 গ্রাম জল আছে, তার টোটাল কত লাগবে? 537 ইন্টু 100, অর্থাৎ এত ক্যালোরি তাপ দিতে হবে। ওকে, এবার আমি একটা কম্বাইন প্রবলেম করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে আরো। কম্বাইন প্রবলেম করলে আরো একটা ব্যাপারটা হেভি ক্লিয়ার হবে। তো ওই যে প্রবলেমটা দেখো, ভালো করে প্রবলেমটা দেখবে কি আছে। অনেক বড় প্রবলেম করছি একটা আমি। প্রবলেম নাম্বার 3, -10°C 10 গ্রাম বরফ আছে। 10 গ্রাম বরফ থেকে 120°C 10 গ্রাম বাষ্প বানাচ্ছে। তো এই ক্ষেত্রে কতটা হিট দিতে হবে, এটার আমার কোশ্চেন। কি হলো, বুঝা গেল? আমার -10°C 10 গ্রাম বরফ আছে, সেখান থেকে আমাকে 120°C 10 গ্রাম বাষ্প তৈরি করতে হবে। তো এখানে কত তাপ দিতে হবে, কোশ্চেনটা হচ্ছে এটা। তো এটা সলভ করা যাক। কোশ্চেনটা বোঝা গেল? অর্থাৎ -10°C 10 গ্রাম বরফ আছে, সেখান থেকে 120°C 10 গ্রাম বাষ্প করছি, তাহলে কতটা হিট দিতে হবে। তাহলে এটা আমরা প্রথমে ছবি আঁকি প্রবলেমটাকে, তারপরে আমরা সলভ করব। তো সবার প্রথমে এরকম তোমার যেটা আছে -10°C বরফ আছে, প্রথম স্টেপ। এবার এখান থেকে তুমি এটা হিট দিলে, প্লাস হিট, আচ্ছা তোমার তাপ লিখে প্লাস তাপ, হ্যাঁ, সেখান থেকে তুমি পৌঁছাবে 0°C বরফ। এটার ভর হচ্ছে 10 গ্রাম, এটার ভরও 10 গ্রাম।
আচ্ছা, দেখো এই জায়গাটাই তোমার কি হচ্ছে, উষ্ণতার পরিবর্তন হচ্ছে, তার বেসিক্যালি এটা তোমার বোধগম্য তাপ। এই জায়গাটা তোমার বের করতে হবে কিউ ইকুয়াল টু এম এস টি ফর্মুলা দিয়ে। ওকে, এবার এখান থেকে তোমার কি হচ্ছে, এখান থেকে তোমাকে দিতে হবে লিন তাপ। কি হবে, এখান থেকে তুমি তৈরি করবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের জল, যেটা হচ্ছে তোমার 10 গ্রাম জলই আছে। তাহলে এখানে তোমার যে ফর্মুলা হচ্ছে সে লিন তাপ, অর্থাৎ যে কিউ দিচ্ছ এটা Q1, এটা Q2, সেটা হচ্ছে এম ইন্টু এল। এল তোমার লিন তাপ, বরফ গরমের লিন তাপ, আর এম হচ্ছে তোমার বরফের ভরটা। এরপর এইখান থেকে তুমি আবার হিট দিচ্ছ, হিট দিয়ে এই যে টেম্পারেচারটা, হিট দেওয়ার পরে এই যে টেম্পারেচার তুমি পৌঁছালে 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসের তুমি জল তৈরি করলে। এখানে তোমার যে হিটটা হচ্ছে Q2, Q3, সেটা হচ্ছে এমএসটি ফর্মুলা দিয়ে হবে, কারণ এখানে তোমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এবার তোমার জল হলো, এবার এই জলটা থেকে তোমাকে বাষ্প তৈরি করতে হবে। অর্থাৎ এই জায়গাটা তোমার ছিল, এখানে ছিল 80 ক্যালোরি পার গ্রাম বালা ফর্মুলাটা নেবে, কারণ এখানে এলটা হচ্ছে এই ছিল বড় ধরনের লিন তাপ। এবার এই জায়গাটায় এবার যখন জল হয়ে গেল 100 ডিগ্রি সেলসিয়াস জল, সেই 100 ডিগ্রি সেলসিয়াস জলটা আছে সেখানে লিন তাপ নেবে, দিয়ে করবে 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্প। এটার ভর হচ্ছে 10 গ্রাম, এটারও 10 গ্রাম ভর। তো এই জায়গাটায় যে Q4, সেটা হচ্ছে কত, এম ইন্টু এল, এটা হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ, যেটা 537 ক্যালোরি পার গ্রাম। ওকে, এইবার এখান থেকে আমাদের পৌঁছাতে হবে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো এখানে আবার তাপ নেবে বাষ্পটা, দিয়ে যে বাষ্প যেটা হচ্ছে সেটা কি করবে, 120 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প করে দেবে, এবং সেখানে হচ্ছে তোমার বাষ্পই আছে। এবং এখানে তোমার যে কি ফর্মুলা হচ্ছে কিউ, যে ফাইভটা, সেটা হচ্ছে এমএসটি। ওকে, তো এবার এই যে বড় ছোট প্রবলেমটা, এটাকে আমরা টোটাল যে Q1 Q2 Q3 Q5 যেটা পেলাম, এই সব যোগফল, এর যে যোগফলটা, অর্থাৎ টোটাল যে তাপ দিতে হচ্ছে সেটা হচ্ছে কত, কিউ হচ্ছে Q1 Q2 Q3 Q4 Q5, এটা পুরো যোগ করার পর তুমি পাবে হচ্ছে তোমার যে টোটাল তাপ যে লাগে সেটা, তো সেটা আমাদের বের করতে হবে। তো এখানে কয়েকটা জিনিস আমাদের লাগবে বের করতে গেলে। কি লাগবে, একটা হচ্ছে এটা যে আমরা জানি হচ্ছে যে বরফটা আছে, এই বরফটা প্রথমে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কিছু হিট নিয়ে যাবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এই অবস্থাতে এই যে তাপটা নিচ্ছে সেই তাপটা ডিপেন্ড করে তার এম, এস অ্যান্ড টি, সেই ফর্মুলা ছিল এমএসটি, যেখানে এমটা হচ্ছে 10, আর বরফের যে আপেক্ষিক তাপ হয় সেটা হয় সিজিএস এ 0.5, আর এখানে তাপমাত্রা চেঞ্জ কত, -10 থেকে যাচ্ছে হচ্ছে 0, অর্থাৎ 10। ওকে, তাই এত পরিমাণ তাপ নিল প্রথমে। সেকেন্ডটাই যে তাপটা নেবে সেটা হচ্ছে বরফ আছে তোমার হচ্ছে কত, 10 গ্রাম, আর প্রত্যেক গ্রামে যদি 80 ক্যালোরি লাগে, তাহলে এত ক্যালোরি তাপ হয়ে গেল। প্রথমে পেলাম হচ্ছে এত ক্যালোরি, তারপরে এত ক্যালোরি, আর এই 0.5টা হচ্ছে এই যে বরফের যে স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ। আচ্ছা, এবার জল থেকে তোমার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস জল থেকে 100 ডিগ্রি সেলসিয়াস জল হচ্ছে, আবার এখানে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, কতটা তাপ লাগবে, এমটা হচ্ছে 10, এসটা কত, এসটা হচ্ছে জলের স্পেসিফিক তাপ হচ্ছে 1 হয়, 1 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস পার গ্রাম। আর টেম্পারেচার পরিবর্তন কত, পরিবর্তন হচ্ছে তোমার 100 - 0, মানে যে 100, এটা গেল।
আচ্ছা, এবার এইখান থেকে এখানে আসো। এবার তোমার যখন এই তাপটা তুমি দিয়ে দিলে, তখন 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প তৈরি করলো, জল তৈরি করলো। এবার এই জলটা থেকে বাষ্প তৈরি করতে আবার তুমি তাপ দেবে কত? এই তাপটা হচ্ছে তোমার 10, মানে জলের ভর 10, আর হচ্ছে প্রত্যেক গ্রামে লাগে 537 ক্যালোরি। এটা গুণ করে এটা পাবে হচ্ছে যে তাপটা, সেটা হচ্ছে তোমার লাগলো। এইবার নেক্সট তোমার হচ্ছে বাষ্পটা হয়ে গেল। এবার এই বাষ্পটা হচ্ছে আবার তাপ নিয়ে 100 থেকে 120 ডিগ্রির সাথে যাবে। তাহলে বাষ্পের ভর তোমার 10 গ্রাম। বাষ্পের যে আপেক্ষিক তাপ হয় সেটা 0.48। আর টেম্পারেচার পড়বে কত? 120 থেকে 100 বিয়োগ 20 ডিগ্রি সেলসিয়াস। এই সবগুলো যোগ করলে যেটা হবে সেটা তোমার অ্যান্সার। তা বোঝা গেল কি হবে? তো কিউটা তোমার হচ্ছে Q1। Q1টা হচ্ছে তোমার এই যে এইটা এমএসটি, যেটা এটা লিখে দাও, 10 ইন্টু 0.5 ইন্টু হচ্ছে তোমার 10। Q2 হচ্ছে যেটা তোমার বরফটা থেকে জলটা হলো, বরফ থেকে জলটা হলো, এই সময় যে তাপ নিল সেটা হচ্ছে কত? 10 গ্রাম ইন্টু 80 ক্যালোরি/গ্রাম। Q3 হচ্ছে কত? Q3 হচ্ছে এই 0 ডিগ্রি সেলসিয়াস জল থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের তোমার জল তৈরি করলো। সেক্ষেত্রে তোমার এই যে তাপটা, সেটা হচ্ছে লিখো 10 ইন্টু 1 ইন্টু 100। আচ্ছা, এবার Q4টা কি? Q4টা হচ্ছে এইটা তোমার 100 ডিগ্রি সেলসিয়াস জল থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প তৈরি করছে। 10 ইন্টু 537। আচ্ছা, প্লাস Q5টা কি? Q5টা হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প থেকে 120 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। সেক্ষেত্রে তোমার এই যে পার্টটা পেলে সেই পার্টটা 10 ইন্টু 0.48 ইন্টু 20, এসবগুলো যোগ করবে, যেটা পাবে সেটা তোমার অ্যান্সার ক্যালোরিতে হবে। এবার এখানে শুধুমাত্র মনে রাখার জন্য যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে স্পেসিফিক তাপ। এখানে তিনটে ইনফরমেশন তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে আপেক্ষিক তাপ, যে এসটা, এস অফ আইস, আইস মানে হচ্ছে বরফ, সেটা হচ্ছে 0.5 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আই ফর আইস নিচের দিকে লিখেছে, হ্যাঁ। এস অফ ওয়াটার, এটা তোমরা জানো জল, সেটা হচ্ছে 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আর এস অফ ভেপার, জলীয় বাষ্প, সেটা হচ্ছে 0.48 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আর হচ্ছে তোমার যে লিনতাপ, এল ফর হচ্ছে তোমার আইস থেকে, অর্থাৎ বরফ থেকে তোমার ওয়াটার বানছে, সেটা হচ্ছে 80 ক্যালোরি/গ্রাম। আর যেটা তোমার এল, ওয়াটার থেকে ভেপার হচ্ছে, সেটা হচ্ছে তোমার 537 ক্যালোরি/গ্রাম। তো এইগুলো মনে রাখতে পারলে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে, এবং আরও কঠিন কঠিন প্রবলেম আসবে ফিউচারে। তো আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা তোমরা করবে, নিজেরা চেষ্টা করবে। একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি। এটা হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম বাষ্প থেকে 10 -100 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম যে বরফ বানাচ্ছি, তো এই প্রসেসে কতটা যে হিট, মানে তাপ, তাপ নিষ্কাশন করতে হবে, সেটা তোমাকে বের করতে হবে। এটা তোমরা করবে। তো এবার আমি একটা গ্রাফ দেখাচ্ছি। অর্থাৎ গলনের লিনতাপ আর আর তোমার হচ্ছে কঠিনী ভবনের যে লিনতাপ, এর একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা আমি দেখাচ্ছি, তাপমাত্রার সঙ্গে টেম্পারেচার গ্রাফ। অর্থাৎ গলনের যে লিনতাপ আছে, সেটা গ্রাফ আঁকাচ্ছি, গ্রাফ।
এটা গ্রাফ আমি দেখাচ্ছি। কার সঙ্গে? এটা হচ্ছে তাপমাত্রা টি ভার্সেস সময়। এটা সিম্পল আমি এঁকে দিচ্ছি, তুমি ব্যাপারটা বুঝতে পারবে। এদিকে সময় আছে আর এদিকে তাপমাত্রা আছে টি, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ডিগ্রি সেলসিয়াস ওইটা। তো এবার এদিকে আছে, তো এবার দেখো একটা বস্তু এখানে আছে এ পয়েন্টে একটা বস্তু আছে, এ পয়েন্টে বস্তুটা আছে, এই বস্তুটা এখন আছে কঠিন। ওকে, তো এবার বস্তু তাপমাত্রা বাড়াচ্ছি, আস্তে তাপমাত্রা বাড়াচ্ছি, সময়ের সঙ্গে সঙ্গে বাড়াচ্ছি। এই বি পয়েন্টে যখন গেল তখন বস্তুর গলন শুরু হলো, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত বস্তুটা সম্পূর্ণ কঠিন আছে। ওকে, কিন্তু এ থেকে বিতে কি করছি আমরা, তাপমাত্রা বাড়াচ্ছি। দেখতে পাচ্ছ গ্রাফে তাপমাত্রা বাড়ছে। অথবা মনে করো এই জায়গায় তাপমাত্রা কিছু একটা ছিল আর এই জায়গায় তাপমাত্রা বেড়ে গেছে, যখন তুমি গ্রাফ আঁকো এবি বলছে তাপমাত্রা বাড়ালাম। তো এই যে পোর্শনটা আছে, এই পোর্শনের সম্পূর্ণটা আছে কঠিন। এবার বি থেকে গলন শুরু হলো, অর্থাৎ বি থেকে গলন শুরু হচ্ছে, বি থেকে গলন স্টার্ট। এবার সি পর্যন্ত আছে, সি গিয়ে সম্পূর্ণ গলে গেছে, অর্থাৎ বিসিতে আছে তোমার কঠিন আর কঠিন প্লাস তরল দুখানাই অবস্থা আছে। এবং বিসি যে রেখাটা বলছে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি কি বলছে, যে বিসি রেখাটা, এই বিসি রেখাটা বলছে হচ্ছে কঠিন আর তরলের মিশ্রণ। বিসি রেখাটা বলছে কঠিন প্লাস যে তরল তার মিশ্রণ হলো। সি পয়েন্টের বাইরে সব জল মানে তরল। এবার যদি আরো তাপমাত্রা বাড়ানো হয় তাহলে এই জায়গাটায় কি হচ্ছে, সবটাই তরল। তাই বোঝা গেল সিডিটা, সিডি তরল। তো এই যে গরমে যে লিনতে যে গ্রাফটা সেটা দেখানো গেল আমাদের, কিছুই না। এ বি পর্যন্ত হচ্ছে ব্যাপারটা কঠিন আছে এবং এ থেকে বি পর্যন্ত তাপমাত্রা বাড়াচ্ছে। যে বিতে পৌঁছালো তখন হচ্ছে গলন শুরু হলো, এবং বি থেকে সি যে লাইনটা আছে, এই যে এরিয়াটা আছে, এখানে কঠিন তরল দূরে থাকবে। যেই সি পয়েন্টে পৌঁছাবে তখনই সমস্ত কঠিন গলে তরল হয়ে গেল এবং সি পয়েন্টের এদিকে সব তরল হয়ে গেল। তো এই যে গ্রাফটা রিপ্রেজেন্ট করছে এ বি সি ডি, যে তোমার গ্রাফটা, সেটা বেসিক্যালি গলনের লিনটাকে বোঝাচ্ছে। এবার কঠিনী ভবনের যে ব্যাপারটা সেইটা দেখিয়ে দিই কি হয়। সিম্পল গ্রাফ, জাস্ট মনে রাখার জন্য, ব্যাপারগুলো কি হয় জানার জন্য। এবারটা হচ্ছে কঠিনী ভবন, অর্থাৎ তরল থেকে কঠিন হচ্ছে। এটার গ্রাফটা কেমন হবে, এর গ্রাফটা দেখো, আমি আঁকি। তরল এখানে করে কি হয়, আমাদেরকে হিট নিয়ে নিতে হবে, অর্থাৎ হিট হতে অ্যাবজর্ব করছে, মানে ওর টেম্পারেচার কমছে। তাহলে আগে যেমন টেম্পারেচার স্কেলটা যখন উপর দিকে বাড়ছিল নিচে দিকে নামবে, কমবে। আজকের সময় ডিগ্রি সেলসিয়াস। এইবার তাপমাত্রা, এবার মনে করো এই পয়েন্টটা এ, এ পয়েন্টটাতে যেটা আছে, এ পয়েন্টটা সব তরল। হুম, এ পয়েন্টটা হচ্ছে এ থেকে সি পর্যন্ত, এ বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত হচ্ছে সব তরল। ওকে, মানে আমি টেম্পারেচারটা কমাচ্ছি, ধীরে ধীরে হিট নিয়ে নিচ্ছি। তাহলে কি, টেম্পারেচার প্রথমে এতটা ছিল, পরে দেখো বিতে এসে এতটা হয়ে যাচ্ছে, কমেছে টেম্পারেচারটা। বা তুমি জলের ক্ষেত্রে যদি ভাবো, ভাবো এইবার বি থেকে সি পর্যন্ত আরো টেম্পারেচার আমি কমাচ্ছি। টেম্পারেচার যদি কমাই তো আমরা দেখতে পাচ্ছি এখানে
যে এই জায়গায় ছিল তরল পুরোটা, এখানে তরলটা কঠিন হওয়া স্টার্ট করে, তরল প্লাস কঠিন। কিন্তু এই অবস্থাতে কি টেম্পারেচার ফিক্স রাখা আছে, কারণ আমরা জানি যে লিনটার ক্ষেত্রে টেম্পারেচার ফিক্স থাকে, তাই ফিক্স আছে, এর প্রত্যেকটা বিন্দুতে টেম্পারেচার ফিক্স আছে। অর্থাৎ তোমার যে বিসি, এখানে হচ্ছে তরল আর কঠিনের মিক্স, তরল প্লাস কঠিন আছে, কঠিনের মিক্স। এবার যদি টেম্পারেচার তুমি আরো কমাও, তাহলে সি থেকেও কি হবে, কঠিন স্টার্ট হবে। অর্থাৎ সি থেকে কঠিনী ভবন স্টার্ট হবে, অর্থাৎ কঠিনী, সি এর সম্পূর্ণ কঠিন, কঠিন ভবন স্টার্ট না, সবটা কঠিন হয়ে যাবে, সম্পূর্ণ কঠিন হয়ে যাবে, এর হলো কঠিন। তো এই হচ্ছে তোমার কঠিনী ভবনের যে গ্রাফটা। তো দুটো গ্রাফ থেকে একটা জিনিস তুমি খেয়াল করো, যে যেই মুহূর্তে তোমার ওই বিসি, এই যে রেখাটা, যেখানে কঠিন আর তরল ফিক্স, সেখানে কিন্তু তাপমাত্রা তুমি বাড়াচ্ছ এই প্রথম কেসটায় গণনার ক্ষেত্রে, কিন্তু উষ্ণতা ফিক্স আছে, টেম্পারেচার ফিক্স আছে, যেটা আমাদের লিন তাপের ক্ষেত্রে হয়। সেম যখন তোমার কঠিনী ভবন হচ্ছে, সেই সময় তুমি দেখতে পাচ্ছ যে এই যে বিসি যে লাইনটা আছে, এই লাইনটা, এটা একটা টেম্পারেচার যে ফিক্স এটা দেখাচ্ছে। ওকে, এর মধ্যে 0 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তোমার বরফের ক্ষেত্রে, সেখানে এই বিসি রেখাটা 0 ডিগ্রি সেলসিয়াস বোঝাচ্ছে। তো এখানে তোমার কি টেম্পারেচার ফিক্স আছে, যতক্ষণ পর্যন্ত তোমার সমস্ত বরফ না কঠিনে পরিণত হচ্ছে, সমস্ত তরল যা কঠিনে পরিণত হচ্ছে, যখনই সমস্ত তরল কঠিনে পরিণত হয়ে গেল, তখন যদি তাপমাত্রা তুমি কমাও, তখন দেখবে যে এটাকে আরো কঠিন হয়ে যাচ্ছে, বা তুমি হিট যদি ওখান থেকে বের করে নাও। এবার আসছে তোমার সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্প। এটা কি? সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্প, এই ব্যাপারটা বোঝানো যাক। এটা হচ্ছে একটা কন্টেনার নাও, একটা হচ্ছে এরকম একটা কন্টেনার নাও, এই কন্টেনারের মধ্যে উপরটা ঢাকনা দিয়ে, উপরটা ঢাকনা মারা আছে, এরকম ঢাকনা মারা আছে, আর এখানে তোমার জল আছে। ওকে, জল আছে, এটা কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে আছে, মনে করো একটা T°C আছে, কোনো একটা টেম্পারেচারে আছে। এবার এই জলটা কি হচ্ছে, জলটা থেকে প্রতিনিয়ত বাষ্পীভবন হচ্ছে, অর্থাৎ কিছু জলের যে কণা, সে তারা বাষ্প তৈরি করছে উপরে। ওকে, এবং মনে করো, আমি টাইম স্কেলে দেখাচ্ছি, মনে করো জল রাখলে একটা 0 সেকেন্ড টাইমে, ঠিক আছে? তো তুমি দেখবে যে প্রথমে 10টা জলের অণু, 10টা জলের অণু বাষ্প তৈরি করলো। ওকে, তারপর তুমি দেখলে কিছু সময় পর, অর্থাৎ আরো কিছু টাইম পর, মনে করো যে 10 সেকেন্ড পর, মনে করো 20খানা জলের অণু বাষ্প তৈরি করছে, এরকম বাড়ছে। এবং সাথে সাথে কি হচ্ছে, তাতে তুমি দেখতে পাচ্ছ কিছু বাষ্প তোমার আবার একই সঙ্গে মিশে জলে চলে আসছে। কি বুঝলে? অর্থাৎ তোমার এখানে জলের থেকে বাষ্প তৈরি হচ্ছে, জলের থেকে বাষ্প তৈরি হচ্ছে, আবার বাষ্প থেকে জলও তৈরি হচ্ছে। এবার কেন হচ্ছে এই প্রসেসটা? এর কারণটা হচ্ছে যে জলের অণুর যে গতি শক্তি, জলের অণুর মধ্যে থাকে হচ্ছে গতি শক্তি, জলের অণুর গতি, অর্থাৎ জলের অণুগুলি হচ্ছে মুভমেন্ট করছে, তাদের মধ্যে একটা গতি শক্তি আছে টেম্পারেচারের জন্য, উষ্ণতার জন্য, টি এর জন্য, টি মানে টেম্পারেচার। তো এর জন্য কিছু শক্তি ওর মধ্যে চলে আসে, যে শক্তিটা সাহায্যে ও কি করে, জলের যে বাকি অণুগুলোর মধ্যে যে একটা আকর্ষণ বল থাকে, তাকে অতিক্রম করে সে বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন শুরু হয়। যদি আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, তোমার এখানে একটা জলের অণু আছে, এবার এই জলের যে অণুটার মধ্যে গতিশক্তিটা আছে, কিন্তু এই জলের অণুটাকে চারিদিকে টানছে, কারণ এদিকে তো জলের অণুগুলো আছে,
তো ওটা ব্যালেন্স হচ্ছে। কিন্তু যদি মনে করো জলের অণুটা এখানে সারফেসে আছে, তো ওকে নিচের দিকেও টানছে এবং উপর দিকেও টানছে। তো এখানে কি হচ্ছে, কিছু কিছু যে অণু আছে সেই অণুগুলি মধ্যে যদি গতিশক্তি অনেক বেশি থাকে, তখন এরা কি করবে, জলের যে সারফেস থেকে বাইরে বেরিয়ে আসে, এবং এই যে বেরিয়ে আসছে এই ঘটনাকে বলে বাষ্পীভবন, যেটার জন্য জলের যে অণুগুলো সেটা বাষ্প তৈরি করছে। আবার সেম রিভার্সে যখন বাষ্পের অণুগুলি, এর বাষ্প তৈরি হয়ে গেল, এবার বাষ্প অণু কি হচ্ছে, এর মধ্যে মুভমেন্ট ঘোরাঘুরি করছে, ঘুরতে ঘুরতে এর দেওয়ালে ধাক্কা মারছে এবং একটা চাপ সৃষ্টি করছে। ওকে, এবার এখানের মধ্যে কিছু কিছু অণু কি হচ্ছে, কিছু কিছু অণুর মধ্যে ঘুরতে 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 ওদের গতি শক্তি কমে আসছে, অর্থাৎ ঘোরার জন্য যে বাষ্প আছে, এই বাষ্পের যে অণুগুলো এর গতি শক্তি কমে যাচ্ছে, গতি শক্তি কমছে। এই গতি শক্তি যে কমছে, এই কমার ফলে কি হচ্ছে, ও ততক্ষণ আর মুভমেন্ট করতে পারছে না, তখন ও মোটামুটি পাশের আরো কিছু অণু আছে যার সঙ্গে জোড়া লেগে নিচে নেমে পড়ছে। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে ঘনীভবন, এবং তখন জল তৈরি করছে বাষ্প থেকে। তাহলে এই যে প্রসেসটা ক্রমাগত চলছে এই সিস্টেমটার মধ্যে, অর্থাৎ কিছু জল থেকে বাষ্প তৈরি হচ্ছে এবং কিছু জল থেকে তোমার কিছু বাষ্প থেকে জল তৈরি হচ্ছে। মনে করো যে প্রথমে 10টা জলের অণু থেকে 10টা বাষ্প তৈরি করছে, এবং 3টে ধরো জলের বাষ্পের অণু একই সময়ে বাষ্পের অণু থেকে 3টে জলের অণু তৈরি করছে। ওকে, কি বুঝলে, মানে ওই ওই সিস্টেমটার মধ্যে মানে এই যে ক্লোজ সিস্টেম যেটা আছে এর মধ্যে 10টা জলের অণু থেকে 10টা বাষ্প অণু তৈরি করছে কোনো একটা সময়, মনে করো t=2 সেকেন্ডে, সেই সময়টায়, এবং সেই সময় 3টে বাষ্পের অণু থেকে 3টি জলের অণু তৈরি করছে। তো এই প্রসেসটা ততক্ষণ পর্যন্ত এর মধ্যে চলবে যতক্ষণ না পর্যন্ত বাষ্পীভবনের হার আর ঘনীভবনের হার সমান হচ্ছে। বাষ্পীভবনের হার ইকুয়াল টু ঘনীভবনের হার। এর কথাটা মানে কি, এর মানে হচ্ছে যদি কোনো একটা সেকেন্ড টাইমে যদি 100টা জলের অণু তৈরি হয়, জলের অণু থেকে বাষ্প তৈরি হয়, তাহলে 100টা বাষ্প থেকে জলের অণু তৈরি হবে। অর্থাৎ এই যে সময়টা, এই টাইমটা, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে যে সিস্টেমটা সম্পৃক্ত হয়েছে। সম্পৃক্ত হয়েছে মানে কি, মানে হচ্ছে বেসিক্যালি এখানে শুরুর দিকে কি হয়, শুরুর দিকে তোমার এখান থেকে বাষ্পের সংখ্যা বাড়তে থাকে, বাড়তে 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 এমন একটা টাইম আসবে যখন এর মধ্যে, মানে এই যে এরিয়াটার মধ্যে আর বাষ্প বাড়তে পারে না, বাষ্প বাড়ার জায়গা নেই, তখন কি হয়, তখন তোমার স্টার্ট হয় ঘনীভবন। তো ওই সময়টাকে বলা হচ্ছে যে এটা সম্পৃক্ত হয়েছে। তাহলে সম্পৃক্ত কাকে বলে, এর সংজ্ঞা তৈরি করি আমি এখান থেকে। সম্পৃক্ত মানে হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতায়, একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তন বায়ুর মধ্যে, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুর মধ্যে সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে, সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে, তো যদি থাকতে পারে, যদি সেটা থাকে, যদি সেটা থাকে, তাহলে আমরা বলবো যে ওটা সম্পৃক্ত, সম্পৃক্ত হয়েছে। অর্থাৎ ব্যাপারটাকে আরো একটু যদি উদাহরণ দিয়ে বোঝানো যায়, যে মনে করো ওই যে সিস্টেমটা জল ছিল এখানে, এবার সম্পৃক্ত হতে গেলে মনে করো এখানে এটা স্যাম্পল এক্সাম্পল দিচ্ছি যে 500খানা বাষ্পের অণু দরকার, 500টা বাষ্পের অণু দরকার। এবার যদি এটা হচ্ছে সম্পৃক্ত হওয়ার জন্য, সম্পৃক্তর জন্য হওয়ার জন্য, এবার যদি
এইখানে সাপোজ 510টা অণু চলে গেল, তখন কি হবে, সঙ্গে সঙ্গে ওই 10টা অণু চলে আসবে, 10টা অণু তোমার জলই জলের কণা তৈরি করবে, অর্থাৎ 500ই থাকবে। তো ওই ওই একই টেম্পারেচার প্রেসারে, টিআরপিতে। তো তখন কি হবে, তখন আমরা বলবো যে এইটা সম্পৃক্ত আছে। এবার তার চেয়ে কম থাকলে, 500 কণা থাকলে সম্পৃক্ত হয়। এবার যদি মনে করো এখানে 490টা আছে, অণু আছে, তাহলে এটাই যা দরকার তার চেয়ে কম আছে, অর্থাৎ এ আরো 10টা অণু নিতে পারবে। তো এই অবস্থায় এটাকে বলে অসম্পৃক্ত, মানে সম্পৃক্ত হয়নি। তা সম্পৃক্ত মানে কি, সম্পৃক্ত মানে হচ্ছে ওই ম্যাক্সিমাম যতটা বাষ্প ধারণ করতে পারে সেটা সম্পৃক্ত, সেটা যদি থাকে। আর অসম্পৃক্ত মানে যতটা থাকার দরকার তার চেয়ে কম আছে। তাই এটাকে আরো একটু ভালো করে দিচ্ছি, মানে সম্পৃক্ত যে ব্যাপারটা, সম্পৃক্ত মানে হচ্ছে সর্বাধিক, মানে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বাষ্প ধারণ করেছে, ধারণ করেছে, মানে যেটা দরকার সেটাই আছে। আর অসম্পৃক্ত মানে হচ্ছে যা সর্বাধিকের থেকে কম আছে, সর্বাধিক বাষ্পর থেকে কম বাষ্প আছে, সর্বাধিক বাষ্পর থেকে কম আছে, ব্যাস এইটা হচ্ছে ডিফারেন্সটা। এবার তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত ব্যাপারটা বোঝা গেল। অর্থাৎ অসম্পৃক্ত মানে হচ্ছে যা একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেসারে যেইটুকুনি বাষ্প থাকা দরকার তার চেয়ে কম আছে। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে ওখানে আরো বাষ্প থাকতে পারে, আরো বাষ্প যদি তৈরি হয় সেটা থেকে যাবে। কিন্তু যখন সম্পৃক্ত হয়ে যাবে তখন যেটা ম্যাক্সিমাম থাকতে পারে তার চেয়ে বেশিও নেবে না। অর্থাৎ যদি 500টা অণু থাকতে পারে, এখন যদি তুমি আরো 30টা অণু বেশি করে দাও, তখন সঙ্গে সঙ্গে কি হবে, ওই 30টা অণু, মানে 530টা করে দিলে ওই 30টা আবার জলীয় বাষ্প তৈরি করে দেবে, আবার জল তৈরি করে ফেলবে সেখান থেকে, জলের কণা। তো সেক্ষেত্রে ম্যাক্সিমামই থাকবেও যদি সেই টেম্পারেচার প্রেসারে রাখা হয়। ওকে, এবার হচ্ছে আসি আর্দ্রতা। আর্দ্রতা মানে বেসিক্যালি বায়ুমণ্ডলের ব্যাপারটা বোঝানো হয়েছে। আর্দ্রতা হচ্ছে, এটা মানে হচ্ছে বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলে আর্দ্রতা। বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে সেটাই তার আর্দ্রতা। এর যে একক, পরম একক কি হয়, পরম একক হচ্ছে গ্রাম পার সেমি কিউব। অর্থাৎ এক, মানে গ্রাম পার সেমি কিউব মানে বলতে হচ্ছে একক আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের ভরকে বলে পরম আর্দ্রতা। কি, একক আয়তনের যে বায়ুতে যে পরিমাণ, মানে ভর, জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্প থাকে তাকে বলা হয় পরম আর্দ্রতা। পরম আর্দ্রতা, মনে করো এটা ম্যাথমেটিক্যাল যদি এক্সাম্পল দিই পরম আর্দ্রতার ব্যাপারটাই, যে 100 সেমি কিউ বায়ুতে, 100 সেমি কিউ বায়ুতে মনে করো 1000 গ্রাম, 1000 গ্রামটা বেশি বললাম, মনে করো 10 গ্রাম, 10 গ্রাম বাষ্প আছে, বাষ্প আছে, তাহলে পরম আর্দ্রতা কত? তাহলে এখান থেকে আছে, তাহলে কোশ্চেনটা হচ্ছে পরম আর্দ্রতা কত, পরম
আর্দ্রতা কত। তো এখানে তুমি লিখে দাও পরম আর্দ্রতা ইকুয়াল টু কত, যত গ্রাম 10 গ্রাম বাই হচ্ছে 100 সেমি কিউব, তো কাটাকুটি করলে পাবে 0.1 গ্রাম পার সেমি কিউব। তো এটা পরম আর্দ্রতা হলো, এটা একটা প্রবলেম গেল। এইবার জেনারেলি আর্দ্রতা পরম দিয়ে করা হয় না, আপেক্ষিক আর্দ্রতা করা হয়। আপেক্ষিক আর্দ্রতা দিয়ে প্রকাশ করা হয়, আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা সিম্পলি কিছু না, এটা হচ্ছে তোমার যে সম্পৃক্তের সঙ্গে করা হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট উষ্ণতায়, অর্থাৎ একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে, এবং নির্দিষ্ট যে আয়তন আছে আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, ওকে, তো ওই একই টেম্পারেচার এবং আয়তনের বায়ুতে সম্পৃক্ত বায়ুতে যা থাকে তার রেশিওটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ মনে করো, এবং ওই সেম একই তাপমাত্রা এবং একই আয়তনের সম্পৃক্ত যে বায়ু জলীয় বাষ্পের অনুপাত, জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতকে বলে হচ্ছে পরিমাণের অনুপাত হলো আপেক্ষিক আর্দ্রতা। এটাকে আমি বুঝিয়ে দিচ্ছি ম্যাথমেটিক্যালি, তাহলে বুঝতে পারবে। মনে করো, ধরি সাপোজ 40°C তাপমাত্রায় ধরো যে 100 গ্রাম একটা বায়ু আছে, ওকে, 100 গ্রাম বায়ু যদি সম্পৃক্ত থাকে, তাহলে সে মনে করো এটা সে 20 গ্রাম বাষ্প রাখতে পারে, জলীয় বাষ্প রাখতে পারে, জলীয় বাষ্প রাখতে পারে। এর ওই একই তাপমাত্রায়, অর্থাৎ অর্থাৎ মনে করো সেই 40°C তাপমাত্রায় ওই 100 গ্রাম বায়ুতে আছে তোমার 5 গ্রাম জলীয় বাষ্প। কি বুঝলে? 40°C তাপমাত্রায় 100 গ্রাম বায়ুতে সম্পৃক্ত থাকলে 20 গ্রাম জলীয় বাষ্প ধরে রাখতে পারে। এখন যদি সেই একই বাষ্পের একই 100 গ্রাম বায়ুর মধ্যে যদি 5 গ্রাম জলীয় বাষ্প থাকে, তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপেক্ষিক আর্দ্রতা কত? তো আপেক্ষিক আর্দ্রতা কি বলেছি, যে আমি কোনো একটা নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে ডিভাইডেড বাই ওই একই উষ্ণতা এবং একই গ্রাম বায়ু সম্পৃক্ত থাকলে কত থাকতে পারে, তাদের যে রেশিও তাকে গুণ করতে হবে 100 দিয়ে, পার্সেন্টেজে বের করতে হবে। তো এটা করলে তুমি পাবে হচ্ছে 25%, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা 25%, এটা, তাই তো? তাই মানেটা কি? মানেটা হচ্ছে সম্পৃক্ত বায়ু হতে গেলে যা দরকার তার 25% বাষ্প আছে, ওকে। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা, এখান থেকে বলছি আপেক্ষিক আর্দ্রতা 25% মানে কি? মানে হচ্ছে সম্পৃক্ত হতে গেলে
সম্পৃক্ত হতে গেলে যে জলীয় বাষ্প দরকার, যে জলীয় বাষ্প দরকার তার 25% আছে। তাই তো আছে না? তুমি দেখো সম্পৃক্ত হতে গেলে এই প্রবলেমটাতে 20 গ্রাম দরকার, আর তোমার আছে হচ্ছে 5 গ্রাম, তো অবশ্যই 25% এটা। তার মানে যা দরকার তার তার 4 ভাগের 1 ভাগ আছে। তো এটা তোমরা পড়ে নেবে। এবার আপেক্ষিক আর্দ্রতার আমাদের জীবনের উপর কি প্রভাব আছে, মানব জীবনের প্রভাব। এটা সিম্পল জিনিস, সায়েন্সই এখানে সিম্পল সায়েন্স। আপেক্ষিক আর্দ্রতার প্রভাব দেখবে 1 নম্বর, শীতকালে জামা কাপড় দ্রুত শুকায় বর্ষাকালের থেকে। কারণ কি? কারণ প্রথমটা, শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়, শুকিয়ে যায় বর্ষাকালের থেকে। বর্ষাকালের থেকে এর কারণটা কি? কারণটা দেখো, কারণটা কি যে বর্ষাকালে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্প অনেক থাকে, জলীয় বাষ্প অনেক থাকে শীতকালের তুলনায়। তো এবার কি হচ্ছে, মনে হয় বলতে হয় বায়ু পুরো সম্পৃক্ত থাকে, সম্পৃক্তর কাছাকাছি থাকে। তো এই অবস্থায় কি হচ্ছে, এই অবস্থায় বর্ষাকালে জামা কাপড় যদি রাখা হয়, সেই জামা কাপড়টা ভেপার হয়ে বেরোচ্ছে না, মানে ওই যে ভেপারটা হতেই পারছে না, কারণ বাতাস আর জলীয় বাষ্প দিতে চাইছে না, এই জন্য খুব লেটে শুকায়। আর শীতকালে কি, শীতকালে তো বাতাস শুষ্ক থাকে, বাতাসে জলীয় বাষ্প কম থাকে। এই সময় কি হয়, জামা কাপড় রাখলে জলদি জলদি শুকিয়ে যায়, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম আছে, সেই জলীয় বাষ্প সে টাইবে, জলীয় বাষ্প কম আছে বাতাসে, তাই শীতকালে শুকিয়ে জলদি শুকোচ্ছে। তারপরে একই রকম জিনিস যে এখানে ব্যাপার আছে, আর্দ্রতা বেড়ে গেলে, আর্দ্রতা বেশি হলে আমাদের অস্বস্তিকর হয়, অস্বস্তি হয়, মানে এটা কেন হয়? এটা একই রকম কারণ, অস্বস্তি হয়। এটা কারণ কি? গরমকালে কি হচ্ছে, আমাদের যে শরীর আছে, শরীরে যে হিটটা আছে, শরীর থেকে, শরীর যে গরম হয়, শরীরে যে গরম আছে সেটা কি হয়, সেখান থেকে হিট শরীর থেকে বেরোয়, ওকে, এবং বেরিয়ে শরীর ঠান্ডা হয়, গরম শরীর, মানে আমরা ঠিকঠাক থাকি। কিন্তু আর্দ্রতা বেশি হলে এইটা হয় না। এটা কেন হয় না সেটা তুমি ভাবো। মনে করো তোমার শরীরে হিটটা কি করে বেরোচ্ছে, হিটটা হচ্ছে বেসিক্যালি ঘাম হচ্ছে এবং ঘামটা যখন তোমার হচ্ছে, ঘাম থেকে ভেপার, ঘাম থেকে হচ্ছে জলীয় জল, এখান থেকে যখন তোমার ভেপারটা হচ্ছে, ঘামটা উড়ে যাচ্ছে, তখন সে শরীর থেকে তাপ নিচ্ছে, এই জন্য তোমার শরীর ঠান্ডা হচ্ছে, শরীরে তাপ বেরিয়ে যাচ্ছে। কিন্তু যদি আর্দ্রতা বেশি থাকে, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে তোমার বাতাসে জলীয় বাষ্প প্রচুর আছে, আর্দ্রতা যদি বেশি থাকে তখন বাতাসে জলীয় বাষ্প অনেক আছে, তখন কি হচ্ছে, তোমার শরীরের ঘামটা, ঘামের জলটা সেটা আর ভেপার হতে পারছে না। তা ভেপার যদি না হতে পারে, তাহলে শরীর থেকে তাপ বেরোচ্ছে না, তাই অস্বস্তিকর হচ্ছে। প্লাস আর একটা কারণ, তোমার শরীরের ওপর ঘাম আছে এবং সেই ঘামটা শরীরের ওপর থেকে যাচ্ছে, ফলে একটা একটা লেয়ার তৈরি করছে শরীরের মধ্যে, যেটা তোমার হিটটা আদান প্রদান করতে পারছে না শরীরের থেকে, তো তাই জন্য তোমার অস্বস্তি হয়। তো বেসিক্যালি তাপের জন্যই হচ্ছে, এখানে এখানে দুটো জিনিস, একটা শরীর থেকে হচ্ছে তাপ নিয়ে ভেপার তৈরি করছে, এবং সেই ভেপারটা চলে যাচ্ছে হচ্ছে তোমার বায়ুমণ্ডলে। কিন্তু বায়ুমণ্ডলে যদি বেশি পরিমাণ আর্দ্রতা থাকে, অর্থাৎ বাইরে অনেক জলীয় বাষ্প আছে, তখন এই বাষ্পটা শরীর থেকে আর নিচ্ছে না তখন, তাই শরীর বাষ্প তলিয়ে থেকে যাচ্ছে।
বাষ্পীয় হতে পারছে না ওটা, তাই তোমার শরীরে গরম করছে, এটা হচ্ছে এর কারণ। এবার শিশিরাঙ্ক, শিশির কুয়াশা এগুলো প্রায় অনেকটাই আর্দ্রতার উপর বেস করেই ডিফাইন করা আছে। শিশিরাঙ্ক, তারপরে তোমার শিশির এবং কুয়াশা, এইগুলো তোমরা একটু দেখে নেবে, আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। কি হয়, বাতাসে সবসময় থেকে জলীয় বাষ্প থাকে, এটা বলছেন। তো এবার সাধারণ অবস্থায় কি হয়, সেই জলীয় বাষ্প অসম্পৃক্ত অবস্থায় থাকে। অসম্পৃক্ত অবস্থায় থাকে মানে, আমি বলতে চাইছি যে যেইটুকুনি বাতাসে জলীয় বাষ্প দরকার তার চেয়ে কম থাকে। এবার রাত্রেবেলায় কি হচ্ছে, রাত্রেবেলায় তোমার হচ্ছে যে ভূপৃষ্ঠ ঠান্ডা হচ্ছে, হ্যাঁ, তো ভূপৃষ্ঠ ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠের সঙ্গে বায়ু ঠান্ডা হচ্ছে। তো এবার ঠান্ডা হলে কি হচ্ছে, টেম্পারেচারটা কমে যাচ্ছে। টেম্পারেচারটা কম হলে রাতের বেলার দিকে টেম্পারেচার নাইট এটা একটু কমছে। তো এই সময় কি হচ্ছে, এই সময় তোমার যে বাতাসে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, কারণ তোমার যে সম্পৃক্ততার যে ব্যাপারটা আছে সেটা টেম্পারেচার কমার সঙ্গে সঙ্গে কমে যায়, আবার টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায়। অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বাতাস যে পরিমাণ জলীয় বাষ্প ধরতে পারবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারা বেশি ধরতে পারে, অর্থাৎ টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। তো রাতে উল্টো হবে, সারাদিন তোমার গরম থাকে, রাতের বেলায় কি হচ্ছে, টেম্পারেচার কমে যাচ্ছে, তখন কি হচ্ছে, বাতাসটার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমছে। এবার কি হচ্ছে, কমলে কি হচ্ছে যে এক্সেস পরিমাণ যে জলীয় বাষ্প সেটা হচ্ছে ঘনীভবন হয়ে নিচে পড়ে যাচ্ছে। তো যেই তাপমাত্রায় এটা হচ্ছে সেটা শিশিরাঙ্ক, আর যে প্রসেসটা সেটা শিশির, যেটা পড়ছে সেটা শিশির। আর শিশিরের ক্ষেত্রে কি হয়, শিশির বেসিক্যালি হয় তোমার মেঘ মুক্ত আকাশে, মেঘ থাকলে হবে না, যখন আকাশে মেঘ বা তোমার থাকবে, ধূলিকণা থাকবে, সেক্ষেত্রে হবে কুয়াশা। কুয়াশা কি হয়, ওই একই জিনিস, জাস্ট ওই যে তোমার যখন তোমার জলীয় বাষ্পটা তৈরি হলো, সেই জলীয় বাষ্পটা তোমার ধূলিকণার মধ্যে আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে, এবং সেই প্রসেসটা হচ্ছে কুয়াশা। তো তিনটে একই জিনিস, জাস্ট শিশিরাঙ্ক হচ্ছে পার্টিকুলার টেম্পারেচারকে বোঝাচ্ছে, অর্থাৎ যে টেম্পারেচারে বায়ুতে অবস্থিত যে জলীয় বাষ্প সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে বলে বায়ু শিশিরাঙ্ক। এবং এই শিশিরাঙ্কের যখন চলে যাবে, শিশিরাঙ্কের নিচে যখন নেমে যাবে তোমার যে বায়ুমণ্ডলের টেম্পারেচার, তখন সে শিশিরটা পড়বে। আর কুয়াশা হচ্ছে, এটা মেঘ মুক্ত আকাশে হচ্ছে, যখন এবার মেঘ যুক্ত বা ধূলিকণা থাকবে সেই সময় তোমার শিশিরটা পড়বে, তখন কুয়াশাটা পড়ে। তো ক্লিয়ার এটা, এটা তোমরা দেখে নেবে একবার। এবার আমি আসি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা। আচ্ছা, এবার আমরা যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ সেই ব্যাপারটা সম্বন্ধে একটু ডিসকাস করব। জলের ব্যতিক্রান্ত প্রসারণ, তো এই ব্যাপারটা বলার আগে আমরা একটা সাধারণ জিনিস প্রথমে বলি, তারপরে সেখান থেকে এখানে যাব। তো বেসিক্যালি আমরা কি জানি, আমরা জানি একটা কঠিন আছে, তো এই কঠিনকে যখন আমরা হিট দিচ্ছি তখন সেটা কি হচ্ছে, তরল হচ্ছে। আবার তরল যেটা আছে সেটাকে যখন হিট দিচ্ছি, তাই তরল যখন তাপ গ্রহণ করছে তখন সেটা গ্যাস হচ্ছে, গ্যাসীয় অবস্থায় যাচ্ছে। তো এবার তোমরা জানো যে যখন কোনো পদার্থ, একটা পদার্থ যখন সে কঠিন আছে, যখন সে কঠিন আছে সেই সময় কি হয়, তার মধ্যে যে অণুগুলো বা পরমাণুগুলো নিজেদের মধ্যে একটা এরকম টাইপের একটা স্ট্রাকচার তৈরি করে, অর্থাৎ খুব কাছাকাছি থাকে। এবং যখন এটাকে আমরা তরল করছি, অর্থাৎ হিট দিচ্ছি, তখন সেটা
তরল হচ্ছে এই কঠিনটা, এবং সেটা হওয়ার পর কি হচ্ছে, এই যে অণুগুলোর মধ্যে একটু ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, একটু বেড়ে যাচ্ছে ডিস্টেন্সগুলো। কেন বাড়ছে? কারণ হচ্ছে কঠিন যখন ছিল তখন অণুগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, যে আকর্ষণ বলটা ছিল, সেটাকে ছিল, প্রত্যেকটা অণুর সঙ্গে প্রত্যেকটা অণুর আকর্ষণ বল আছে। সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, মানে ওই তোমার তড়িৎ, স্থির তড়িতের জন্য যে আকর্ষণ বলটা হয় সেই জন্য আসছে। তো যখন তুমি হিট প্রয়োগ করছো তখন এই আকর্ষণ বলটা হচ্ছে এর অপোজিট ডিরেকশনে কাজ করে, অর্থাৎ আকর্ষণ বলটা চাইবে, এই আকর্ষণ বলটাকে ওই হিটটা চাইবে যে একে কম করাতে, ওকে, মানে ওর যে আকর্ষণ ক্ষমতাটা কম করাতে। এই জন্য কি করে, তখন অণুগুলি মধ্যে একটা গতি শক্তি বাড়ে, এই গতি শক্তি যখন বেড়ে যায়, হিটের জন্য গতি শক্তি বাড়ছে, এই গতি শক্তি যখন বাড়ছে তখন কি হচ্ছে, এই অণুগুলো ওই আকর্ষণ বলের বাইরে চলে যাচ্ছে এবং এরকম একটা স্ট্রাকচার তৈরি করছে এই হিট দেওয়ার ফলে। এবং একটা পার্টিকুলার টেম্পারেচার মধ্যে, রেঞ্জের মধ্যে আছে, এবং তারপর যদি আরো হিট দেওয়া হয় তরলটাকে, তখন দেখা যাবে এটা গ্যাস হচ্ছে, মানে গ্যাসীয় স্টেটে চলে যাচ্ছে, অবস্থায় চলে যাচ্ছে, এবং তখন এই যে অণুগুলোর মধ্যে আরো ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। তাহলে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, যে পদার্থ যখন কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাস যাচ্ছে তখন তার যে আয়তন বাড়ছে, আয়তন মানে সেই পদার্থটা কতটা জায়গা নেয়, তার মানে বেসিক্যালি কঠিন থেকে তরলে গেলে আয়তন বাড়ছে, আবার তরল থেকে গ্যাসে গেলেও আয়তন বাড়ছে। তার মানে এখানে কি বুঝতে পারছি, এখানে বুঝতে পারছি কোনো পদার্থকে হিট দিলে তার আয়তন বাড়ে, তাই তো, কারণ হিট দেওয়ার পরেই কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস হয়েছে, এবং অবশ্যই প্রত্যেকটা স্টেটে আয়তন, স্টেট মানে অবস্থা, প্রত্যেকটা অবস্থায় আয়তন বেড়েছে। তাই আমরা এখান থেকে বলতে পারি, আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি কোনো পদার্থকে যদি তাপ প্রয়োগ করা হয়, তাপ প্রয়োগ করা হলে তার আয়তন বৃদ্ধি পায় বা আয়তন বাড়ে। কিন্তু তার কারণটা কি? কারণ তাপের জন্য, তাপের জন্য পদার্থের যে অণুগুলো, পদার্থের অণুগুলি পর্যাপ্ত পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে গতিশক্তি অর্জন করে, গতিশক্তি অর্জন করে, এবং যার ফলে কি হয়, যার ফলে ওই অণুগুলি নিকটবর্তী অণুর যে আকর্ষণ বল তার থেকে মুক্ত হয়ে যায়, ওই অণুগুলি নিকটবর্তী অণুগুলির যে আকর্ষণ বল তার থেকে মুক্তি লাভ করে, মুক্তি লাভ করে সম্পূর্ণভাবে বা সম্পূর্ণভাবে বা আংশিকভাবে, সম্পূর্ণভাবে বা আংশিকভাবে, যে কারণে, যে কারণে অণুগুলির মধ্যে পারস্পরিক দূরত্ব বেড়ে যায়, অণুগুলির মধ্যে যে দূরত্ব সেটা বৃদ্ধি পায়। এই দূরত্ব বৃদ্ধি পাওয়ার কারণেই হচ্ছে তোমার ভলিউম, মানে ভলিউম বা আয়তনটা বেড়ে যায়। তো এটা ইন জেনারেল সবার ক্ষেত্রে হয়, মানে সমস্ত পদার্থের ক্ষেত্রেই হয়। তো জলের ক্ষেত্রে একটু অন্যরকম দেখা যায়, তো সেটা দেখা যাক। ওকে, তুমি কি দেখলে, তুমি দেখলে যে পদার্থকে যদি আমরা হিট অ্যাড করি, অর্থাৎ তাপ, হিট বা তাপ একই জিনিস, আমরা যদি তাপ দিই তাহলে তার আয়তন বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। এটা ইন জেনারেল, কেন হয় সেটা আমি ওখানে দেখিয়েছি। এইবার ব্যাপারটা ভালো করে বোঝো, যখন তোমার জল আছে না, এই জলটাকে যখন 0°C তাপমাত্রা থেকে 4°C তাপমাত্রায় আমরা নিয়ে যাচ্ছি, অর্থাৎ জলের উষ্ণতা বৃদ্ধি করলাম 0°C থেকে 4°C যাচ্ছে, তো এই সময় হিসাব মতো উচিত জলের আয়তন বাড়া, অর্থাৎ উচিত
কি হয়, যে জলের আয়তন হচ্ছে বৃদ্ধি পাওয়া, এটা চিহ্ন মানে বৃদ্ধি পাওয়া। কিন্তু হচ্ছে কি, কিন্তু হচ্ছে জলের যে আয়তনটা সেটা কমে যাচ্ছে। তো এই যে ঘটনা, অর্থাৎ এটা হচ্ছে না, আয়তনটা তোমার বাড়ছে না, অর্থাৎ জলের তাপমাত্রা, জলটা আছে এরকম, জলটা এরকম আছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াসে। এটাকে আমি হিট দিয়েছি, দিয়ে এটাকে নিয়ে গেছি হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসে। ওকে, তো কি দেখা যাচ্ছে, এই অবস্থাতে এর আয়তনটা কমে যাচ্ছে, এর আয়তন কমছে। তো এই যে ঘটনা, এই যে সম্পূর্ণ ঘটনাটা, এটা অন্যান্য যে পদার্থ তার থেকে আলাদা দেখাচ্ছে। আর অন্য পদার্থগুলো কি হয়, অন্য পদার্থগুলো তোমার উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে তার আয়তন বাড়ে, কিন্তু এর কমছে। তো এই ঘটনাটাকেই বলা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ওকে, এই যে ঘটনা, এই ঘটনাকে বলে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এর প্রশ্ন আসতে পারে যেটা কেন হয় জলের ক্ষেত্রে। তো ওকে, এর অ্যান্সারও আমাদের কাছে আছে। তো এবার দেখো এটা কেন হয়। এটার যে কারণটা খুবই একটা সিম্পল ব্যাপার আছে। তবে দেখো, এইখানে যখন তোমার জলটা না 0 ডিগ্রি সেলসিয়াসে থাকে, ওকে, এটা ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে যে জলটা থাকে, সেই সময় এটা বরফটা ভরে যায়, এটা ধরো জল, ওকে। 0 ডিগ্রি সেলসিয়াসে যখন জলটা থাকে তখন এরকম ষড়ভুজাকার আকারে থাকে। তাই এই ষড়ভুজাকার যেটা আছে তুমি এখানে দেখতে পাচ্ছ একটা, আচ্ছা ছবি এঁকে দেখাচ্ছি। এখানে তোমার এটা হচ্ছে তোমার অক্সিজেনগুলো, হ্যাঁ এগুলো অক্সিজেনগুলো আলটা। তো এখানে ধরো এইটাই দেখো, তোমার মোট অক্সিজেন অণু এখানে আছে হচ্ছে 1 2 3 4 5 6, ওকে, 7 8 9 10। আমি দুখানা বলয় দেখছি, এই দুখানা যে বলয় আছে আমি এটাকে দেখছি। তো এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের জলটা মনে করো, ওকে। তো এবার যখন একে হিট করা হচ্ছে, ওকে, হিট করতে করতে কি হচ্ছে, হিট করতে করতে এটার মনে করি যখন 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে মানে এই যে সরবরাহের ব্যাপারটা সরবরাহ থাকছে না, তার সে এরকম সংকুচিত হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে এরকম ব্যাপার হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 10টা যে অণু, তার যে আগে যে আয়তন দখল করছে তার চেয়ে কম আয়তন দখল করছে। অর্থাৎ অণুগুলো এরা আকর্ষণ, যে হাইড্রোজেন যে আকর্ষণ বল থাকে, সেই আকর্ষণ বলটা ভেঙে যাচ্ছে। ভেঙে গিয়ে অণুগুলো আগে যেমন এরকমভাবে থাকতো, এরকম সুন্দরভাবে একটা ষড়ভুজাকার একটা ইয়ে করতো, এরকম ষড়ভুজাকার যে একটা চিত্র করতো, সেটা না করে এটা হয়তো এরকম একটা যাই হোক করে একটা আছে। তো এই যে জায়গাটা আর এই যে জায়গাটা, তো যখন 0 ডিগ্রি সেলসিয়াসে জল ছিল তখন অনেক বেশি নিচ্ছিল, কিন্তু যখন উষ্ণতা বাড়াচ্ছি আমরা 4 ডিগ্রি সেলসিয়াস করছি তখন দেখছি কম নিচ্ছে। আচ্ছা, 4-এর পর থেকে কিন্তু আবার যেমন নর্মাল তেমন হবে। অর্থাৎ যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরকম দেখাচ্ছে, কিন্তু এর পরে আবার বাকি যে পদার্থ যেমন আচরণ করে এও সেমন আচরণ করবে। তো এই বেসিক্যালি বন্ডটা হচ্ছে ওরকম থাকে বলে হয়। তো আমরা এটা যদি লিখি, এক কথায় যে অ্যান্সারটা লিখবো, কিভাবে লিখবো দেখো, এটা লিখতে হবে এভাবে যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি হয়, জলের যে ষড়ভুজাকার যে হাইড্রোজেন বন্ডটা আছে, ষড়ভুজাকার যে হাইড্রোজেন বন্ডটা আছে, এটা যে বিন্যস্ত সেটা ভেঙে যায়, সেটা কাছাকাছি চলে আসে, কাছাকাছি চলে আসে। তো যার কারণে তোমার 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলকে যদি ইয়ে করা হয়, গরম করা হয়, 0 পর্যন্ত জলের প্রসারণ হয় না, সংকোচন হয়, সংকোচন হয়, সংকোচন হয়। তার মানে তুমি বুঝতে পারছো এখান থেকে যে
4 ডিগ্রি সেলসিয়াসে জলের, যেহেতু 0 থেকে যখনই গরম করছি 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 তখন জলের আয়তনটা কমছে, কমতে কমতে 4 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে সবচেয়ে কম হবে, অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াসে জলের আয়তন সর্বনিম্ন হয়, সর্বনিম্ন হয়। ওকে, এবং তোমরা জানো যে ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। ওকে, এবার তোমার জলটা তো একই একই পরিমাণে রেখেছি আমি, তাহলে ঘনত্বটা হচ্ছে জলের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল টু, অর্থাৎ ঘনত্বকে আমরা রো লিখি, রো প্রপোর্শনাল টু 1/v, অর্থাৎ ভি যেখানে, এটা মানে কি, এটা মানে হচ্ছে ভি যেখানে কম রো সেখানে বেশি। তাহলে আমরা বলতে পারি যে 4 ডিগ্রি সেলসিয়াসে জলের আয়তন সবচেয়ে কম, তাহলে ওইখানে জলের ঘনত্ব বেশি হবে, অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াসে জলের যে ঘনত্ব সেটা হচ্ছে সবচেয়ে বেশি এবং ম্যাক্সিমাম, এবং 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব হয় 1 গ্রাম/সেমি কিউব। এইবার এটা গ্রাফ আঁকি আমরা, অর্থাৎ গ্রাফটা মানে তোমার আয়তন আর যে জলের যে ঘনত্ব সেটা কিভাবে টেম্পারেচারের সঙ্গে ভ্যারি করছে। তো ভালো করে দেখো, তো এইদিকে প্রথম যে গ্রাফটা সেটা হচ্ছে, এদিকে থাকবে তোমার হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, আর এদিকে থাকবে হচ্ছে জলের আয়তন, অর্থাৎ 1 গ্রাম জলের আয়তন, একটা 1 গ্রাম জলের আয়তন। তো জলের যে আয়তনটা সেটা হবে, এবার স্কেলে দিব, এটা 0 ডিগ্রি সেলসিয়াস, এবার এইখানে তোমার মনে করো 1 2 3, এটা 4 ডিগ্রি সেলসিয়াস, এটা 4 ডিগ্রি সেলসিয়াস, তারপরে যেগুলো আছে আছে। এবার এইখানে গিয়ে 4 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে তোমার জলের ঘন সবচেয়ে কম হবে, এই জলের যে আয়তন সবচেয়ে কমে যাচ্ছে, কারণ আমরা আগে দেখিয়েছি, কিন্তু সবচেয়ে কম বিন্দু হচ্ছে এইটা, তাহলে এদিকেও বেশি থাকবে, অর্থাৎ টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে ঘনত্ব আয়তনটা কমছে, এবং এবং তারপরে 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, তারপরে তোমার বাড়বে, নর্মাল যে বাড়ে সেরকম বাড়বে। তো বেসিক্যালি এইটা হচ্ছে তোমার 4 ডিগ্রি সেলসিয়াস জলের আয়তন সবচেয়ে কম, এই পয়েন্টটা, যেই পয়েন্টটা যদি আমি দেখাতে পারি, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাই সব থেকে আয়তনটা কম। এবার ঘনত্ব উল্টো হবে, জাস্ট এই যে গ্রাফটা, এটা যদি এটা নৌকোর এদিকটা হয় এটা উল্টে উল্টে দেবে। এবার ঘনত্ব, ঘনত্ব কি হবে, 4 ডিগ্রি ঘনত্ব এদিকে, এটা হচ্ছে ঘনত্ব, আর এদিকে থাকবে তোমার হচ্ছে টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস। তো এটা 4 ডিগ্রি সেলসিয়াস মনে করো, এদিকে 0 ডিগ্রি সেলসিয়াস 1 2 3 যা আছে লিখছি না আমি। তো তোমার এই গ্রাফে তুমি যখন দেখবে তখন 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব সবচেয়ে ম্যাক্সিমাম হয়, ওটা 1 একক, তো ওইটা তোমার এইখানে থাকবে, আর বাকিগুলো তোমার এরকম কম হবে, অর্থাৎ এরকম টাইপের একটা গ্রাফ হবে। দেখো, তাহলে আয়তনের গ্রাফটা দেখতে পেলাম আর ঘনত্বের গ্রাফটা দেখতে পেলাম, তো এটা গেল। তো এবার বক্তব্য হচ্ছে এই যে জলের যে ব্যতিক্রান্ত প্রসারণ, এটার একটা যে মানব মানে মানে জলের যে ব্যতিক্রান্ত প্রসারণ সামুদ্রিক জীবের একটা জীবনের উপর একটা প্রভাব আছে, অর্থাৎ সেটা আমরা দেখবো কি প্রভাব আছে। কোশ্চেনটা হচ্ছে যে জলের যে ব্যতিক্রান্ত প্রসারণ সেটার যে প্রভাব সামুদ্রিক জীবের ওপর কি করে হয়, সেটা আমি একটু এক্সপ্লেন করছি। সামুদ্রিক জীবের ওপর, এটা তোমরা জাস্ট এগুলোকে বুঝবে, তাহলে কিন্তু হয়ে যাবে, মুখস্থ করতে যাবে না। তো দেখো, তোমরা জানো যে 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব বেশি, এটা তোমরা জানো, আগে যে আমি বোঝালাম সেখান থেকে জানো যে এটা বেশি হয় সবচেয়ে। এবার এই যে প্রপার্টি, এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের উপর নির্ভর করে সামুদ্রিক জীব শীতকালে বেঁচে থাকে। কি করে সেটা আমি বলছি। মনে করো একটা সমুদ্র আছে বা নদী বা জলাশয়, আমি সমুদ্রই বলছি। তো এইখানে শীতকাল, সামথিং মনে করো যে হিমালয়ের আশেপাশে যে ঠান্ডা এরিয়া, বহু টেম্পারেচার কমে যায়, সেখানে মনে করো টেম্পারেচার সাপোজ চলে যাচ্ছে সেখানে
-20°C বা আরো কম বা আশপাশ যাচ্ছে। তো এটা হচ্ছে তোমার এয়ারের টেম্পারেচারটা। এবার তোমার সমুদ্রের জলটা মনে করো তখন জলই আছে। এবার ভালো করে ব্যাপারটা বোঝো। তোমাদের সমুদ্রের জলটা আছে, এবার জলের মধ্যে মাছও আছে। তো এইবার মনে করো এই সমুদ্রের জলের টেম্পারেচারটা তখন মনে করো যে জাস্ট 10°C। ওকে, তো এবার বাইরের টেম্পারেচার -20°C আর 10°C। তাহলে কি হচ্ছে, বেসিক্যালি এই সমুদ্রের জল থেকে হিটগুলো বাইরে যাবে, অর্থাৎ এখান থেকে হিটটা বাইরে চলে যাবে। এবং বাইরে যাচ্ছে মানে কি, অর্থাৎ যেহেতু বাইরের বাইরে হিট যাচ্ছে, এতে কি হচ্ছে, এতে হচ্ছে সমুদ্রের টেম্পারেচারটা কি হচ্ছে, কমছে। এবং এই যে কমাটা তুমি দেখবে যেহেতু উপরের লেয়ারটা বায়ুর কাছাকাছি আছে, তাই ওই যে উপরের লেয়ারটা যেটা আছে, যে উপরের লেয়ারটা, এই যে তোমার যে উপরে যে লেয়ারটা, এটা বেশি ঠান্ডা হচ্ছে আগে, কারণ এটা কাছাকাছি বায়ুর কাছাকাছি আছে। তো মনে করো এটা টেম্পারেচার কমছে। এবার কমতে 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 এই যে লেয়ারটা, এই লেয়ারটা টেম্পারেচার হয়ে যাবে যখন 4°C, উপরের যে লেয়ারের জলগুলো যেটা আছে, তখন এই 4°C যে জলের ঘনত্ব বেশি, ঘনত্ব মানে জলটা ভারী বেশি, ঘনত্ব মানে ভারী, বড় আয়তন, সেম আয়তন হলে তার ভরটা বেশি হবে। তখন কি হবে, এই যে জলগুলো নিচের দিকে চলে যাবে, নিচের দিকে চলে যাবে, কারণ এই জলটা ভারী বেশি, এবং উপর থেকে হালকা জলটা ওখানে চলে যাবে। গেল। তো এবার হলো কি, ব্যাপারটা কি হলো, তো ব্যাপারটা তোমার হলো নিচের দিকে মনে করো এইটুকুনি লেয়ারে তোমার 4°C জল আছে, আর তোমার যে উপরের দিকে যে লেয়ারটা আছে, এটা মনে করো এখনো মনে করো 10°C জলটাই আছে। এবং এই জলটা 10°C জলটা হচ্ছে 4° থেকে হালকা তাই উপরে আছে। যে আবার এই উপরে যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আবার ঠান্ডা হচ্ছে, কারণ উপরে তো ঠান্ডা হাওয়া আছেই। তো যার জন্য কি হবে, যার জন্য উপরে আবার যে লেয়ারটা আছে, সেই লেয়ারটা টেম্পারেচার কমতে 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 4°C পৌঁছাবে। তো পৌঁছে গেল। তো আবার এই যে জলটা ভারী হয়ে গেল, তখন এই আবার নিচে নামবে, আর উপরে এই নিচের এইখান থেকে হালকা হালকা উপরে যাবে। অর্থাৎ তুমি দেখবে, যদি তুমি আঁকো ভালো করে, এতটা পর্যন্ত মনে করো জলটা পুরো 4°C হয়ে গেল। সামান্য কিছুটা জল তো দেখো কি হচ্ছে, এটা সামান্য কিছু জলটা হয়তো মনে করো পড়ে আছে এরকম। তো আবার এই জলটাও সেরকম ভাবে ঠান্ডা হয়ে 4°C হয়ে যাবে। অর্থাৎ আলটিমেটলি এই প্রসেসটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত সমুদ্রের সমস্ত যে জলটা 4°C হয়ে যায়। অর্থাৎ যেহেতু 4°C যে জলটা আছে তার ঘনত্ব সবচেয়ে বেশি, তাই কি হচ্ছে, প্রথমে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা যখন 4°C পৌঁছাচ্ছে তখন সে ভারী, তাই নিচে নেমে চলে যাচ্ছে, নিচ থেকে হালকা হালকা উপরে যাচ্ছে। তো এরকম করে এটা সেকেন্ড স্টেজ। এবার আবার উপরের লেয়ারটা ঠান্ডা হচ্ছে, হতে হতে 4°C হচ্ছে, সে ভারী, সে নিচে নেমে যাচ্ছে, এরকম করতে করতে সমুদ্রের যে পুরো জলটা 4°C হয়ে গেল। ওকে, কিন্তু উপরের টেম্পারেচার মনে করো এখনো আছে, সাপোজ মনে করো -19°C। তো এইবার হলোটা কি, এবার সমুদ্রের যে জলটার আর ফ্লোগুলো আর হচ্ছে না, জাস্ট জলটা স্থির আছে, কারণ প্রত্যেকের টেম্পারেচার 4°C হয়ে গেছে। ফ্লো মানে নিচে ওপর নিচে হলো ফ্লোটা ঘনত্বের জন্য। তো এইবার জলটা কি হবে, এটা -4-এ আছে, এটা -19-এ আছে, তাহলে তোমার এটা এটা তোমার আছে -4-এ, এই +4°C, +4°C, মাইনাসে পৌঁছায়নি এখনো। এটা আছে তোমার 4°C আর 19°C মাইনাস। তো এইবার তোমার এই উপরে যে লেয়ারটা সেটা হচ্ছে আরো ঠান্ডা হওয়া শুরু করবে, এবং হতে হতে
তোমার এইটা 0°C পৌঁছাবে এবং তারপরে বরফের একটা লেয়ার তৈরি করবে। তো লেয়ার তৈরি করলে বরফের লেয়ারটা আগে বরফের লেয়ার তৈরি করে ফেলবে এবং নিচের দিকে একদম নিচের দিকে টেম্পারেচার 4°C, আস্তে আস্তে তুমি দেখবে যে উপরটা 3°, 2 থাকবে। তো উপরের যে লেয়ারটা সেটা টেম্পারেচার হয়তো অনেক কম থাকবে, এটা বরফের লেয়ার তৈরি করবে। এবার যদি বরফ হচ্ছে লেয়ার তৈরি করার ফলে একটা জিনিস হলো, কি হলো, এটা একটা যেহেতু বরফ হচ্ছে কুপরিবাহী তাপের কুপরিবাহী, তাপের তোমার কুপরিবাহী, তাই তাই তোমার কি হচ্ছে, আর এক্সেস কোনো হিট এখান থেকে জল থেকে বেরিয়ে বাইরে যাচ্ছে না, অর্থাৎ নিচের জলটা জলই থাকছে। ওকে, এবং নিচের দিকে টেম্পারেচার 4°C থাকছে। তো এই কারণে নিচের দিকে জলটা পুরো জমছে না, এবং এই ঘটনাটা বেস করে যে নদীর মাছগুলো যেগুলো সেটা বেঁচে আছে। তো বোঝা গেল যে ব্যতিক্রান্ত প্রসারণ কারণে কি করে সামুদ্রিক জীব বেঁচে থাকে। ওকে, ঠিক আছে, ভিডিও শেষ করলাম। এরপরে আমরা এখান থেকে সলিউশনগুলো করাবো অনুশীলনের প্রবলেম।